Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এবারে থাকছে পুরুষ ক্রিকেটের খবর। সিরিজ জয়ের মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও মিরপুরে থাকছে কালো মাটির স্পিনিং উইকেট। এ কারণে দু দলের একাদশেই দেখা যেতে পারে বাড়তি স্পিনার। দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নেটে ব্যস্ত ব্যাটাররা, কিন্তু একটা বিষয় কি লক্ষ্য করেছেন? যে ব্যাট দিয়ে খেলছেন ক্রিকেটাররা সেটা স্বাভাবিকের চেয়ে ছোট। নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে বিষয়টি বোঝা কঠিন। ইচ্ছে করেই ছোট ব্যাটে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন টিম ম্যানেজমেন্ট। উদ্দেশ্য টার্নিং পিচের সাথে মানিয়ে নেয়া। কিভাবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ দিয়েছেন ব্যাখ্যা। ছোট ব্যাটের অর্থ হলো স্পিনারদের গ্র্যাভিটির কাছে গিয়ে মোকাবেলা করা, অর্থাৎ কোমর বেশি বেন্ড করে খেলা। বল যখন টার্ন করে তখন ফুট মুভমেন্ট সঠিক না থাকলে বড় রান করা অসম্ভব। ছোট ব্যাটে কাজটা আরও কঠিন। ব্যাটারদের প্রস্তুত করতে এই ড্রিল। তবে এদিন ওয়ার্ম আপের পর লম্বা ফিল্ডিং সেশন করেছে বাংলাদেশ। সব শেষে হয়েছে ব্যাটিং আর বোলিং। তবে অন্য সাধারণ সেশনের চেয়ে ছিল কিছুটা আলাদা। ব্যাটিং শুরুর আগে সব ব্যাটারদের জড়ো করে হেড কোচ ফিল সিমন জানিয়েছেন তার পরিকল্পনা। সোমবার বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি নয়, স্ট্রাইক রোটেশনকে প্রাধান্য দিয়ে করা হয়েছে ট্রেনিং। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে নেট সেশনের পরিকল্পনা সাজিয়েছেন সিমন্স। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মিডল ওভারে সিঙ্গেল ও ডাবলস বের করাকে। এমন সময় স্পিনারদের ফিল্ড পজিশন কেমন হবে সেটাও ধারণা দেওয়া হয়েছে। প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও থাকছে মিরপুরের সমালোচিত কালো মাটির পিচ। দ্বিতীয় ওয়ানডেতে পিচটা কেমন সেটা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিখুঁতভাবে বোঝার চেষ্টা করেছেন কিউরেটর টনি হ্যামিংকে সাথে নিয়ে। মিরপুরের পিচ নিয়ে সমালোচনা হলেও মুশতাক আহমেদ বলছেন এমন পিচ আছে সারা বিশ্বেই। When Anil Kumble got 10 wickets in innings against us, I played that game. So even that was worse than that. দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরাও, কিন্তু সেই লড়াইয়ে উইকেটকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ দলটির অলরাউন্ডার খারি। আমরা ভারত থেকে এখানে এসেছি। উপমহাদেশের কন্ডিশন এমনই, আমাদের দেশেও এমন পিচ আছে। উইকেট নিয়ে অজুহাত দেবার সুযোগ নেই, আমাদের মানিয়ে নিতে হবে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিশ্চিত। 11-এ নাসুম আহমেদের অন্তর্ভুক্তি প্রায় চূড়ান্ত, হতে পারে আরও একটি বদল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচের জন্য দুই স্পিনারকে দলে ভিড়িয়েছে ক্যারিবীয়রা। দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। সর্বশেষ 28 মাস আগে ওয়ানডে খেলেছেন আকিল। 2023 সালে জুলাইয়ে হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন তিনি। আকিলের পাশাপাশি রামন সিমন্সকে প্রথমবারের মতো ডাকা হয়েছে ওয়ানডে দলে। জানা গেছে এই দুজনের জায়গায় স্কোয়াডে থাকা দুই পেসার জেডিয়া ব্লেডস ও শামার জোসেফকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। টেস্ট ক্রিকেটে রিশাদ হোসেনকে দেখতে চান মুশতাক আহমেদ। উচ্চতার কারণে এই সংস্করণে আরও কার্যকরী হবেন রিশাদ, মনে করেন টাইগার স্পিন কোচ। রং অন ডেলিভারি রপ্ত করার পর থেকে বোলিংয়ে ধার বেড়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। এমনকি বোলিং দক্ষতা বাড়াতে রশিদ খানের সাথেও রিশাদের আলাপ করিয়ে দিয়েছেন মুশতাক আহমেদ। ক্যারিয়ারের শুরু থেকেই লেগ স্পিন দিয়ে উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তাকে নিয়ে চর্চা ছিল গুগলি কিংবা বোলিংয়ে অন্য কোনো অস্ত্র না থাকা নিয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে শুধু লেগ স্পিন দিয়ে লম্বা রেসের ঘোড়া হতে পারবেন কিনা সে নিয়েও ছিল নানা প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আগের চেয়ে বেশ ভালো ছন্দে আছেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 6 উইকেট নিয়ে রিশাদ হোসেন চমকে দিয়েছেন সবাইকে। উইকেট নেবার পাশাপাশি কন্ডিশনের যথার্থ ব্যবহার আর ভেরিয়েশন ছিল চোখে পড়ার মতো। স্বভাবতই শিষ্যকে নিয়ে দারুণ খুশি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। রিশাদ কঠোর পরিশ্রম করেছে আর তার সুফলও মিলেছে। এশিয়া কাপ থেকেই ভালো করছে সে। বিশেষ করে রং অন ডেলিভারি রপ্ত করার পর থেকে বেড়েছে তার বোলিংয়ের ধার। রঙিন পোশাকে এমন দাপুটে পারফরমেন্সের পর রিশাদকে টেস্ট খেলতে দেখতে চান মুশতাক। এই সংস্করণে রিশাদ আরও বেশি কার্যকর হবে মনে করছেন টাইগার স্পিন কোচ।
If he is not in part of the Test cricket, নিশ্চিতভাবেই সে টেস্ট খেলতে পারে, কারণ প্রতিটা দলেই শেষ 4 ব্যাটসম্যান এখন ব্যাট করতে পারে। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেও শেষের ব্যাটাররা লেগ স্পিনারদের বিপক্ষে সহজে ব্যাট করতে পারে না। তার উপর রিশাদের যে উচ্চতা ও বাউন্স, তাতে সে আরও কার্যকরী হবে। because he knew that, like. বর্তমান ক্রিকেটে সেরা লেগ স্পিনার রশিদ খানের কাছ থেকে তালিম নিয়েছেন রিশাদ, সেই গল্প জানালেন মুশতাক আহমেদ। I want to introduce Rashid Khan. রিশাদের বোলিং অনেকটা রশিদ খানের কাছাকাছি হচ্ছে। আমি ওর সাথে রিশাদের আলাপ করিয়েছি। আমার মনে হয় রশিদ থেকেও সে ভালো কিছু শিখেছে। বাংলাদেশের স্পিন কোচের বিশ্বাস, লাল বলের ক্রিকেট যত বেশি খেলবে তত বেশি বোলিংয়ের দক্ষতা বাড়বে রিশাদ হোসেনের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই মুহূর্তে 80 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ আর 74 পয়েন্ট নিয়ে 10-এ বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে দুই দলের পয়েন্ট হবে সমান 77। এই কাজটা করার জন্যই বিসিবির চাওয়াতে মিরপুরে স্পিনিং উইকেট বানিয়েছেন কিউরেটর টনি হেমিং। বিস্তারিত জানাচ্ছেন হাসিনুর রহমান। মিরপুরের এই কালো মাটির পিচ নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মাঝে। সবাই প্রশ্ন তুলছে, তাহলে গামিনী ডিসিলভার পরিবর্তে টনি হ্যামিংকে নিয়ে এসে কি লাভ হলো দেশের ক্রিকেটের? যে এই হ্যামিংয়ের এত প্রশংসায় পঞ্চমুখ ছিল সবাই, তারাই এখন হ্যামিংকে নিয়ে প্রশ্ন তুলছেন। কেন এমন পিচ বানালেন টনি হ্যামিং? সেই প্রশ্নের উত্তরটা একটু জানার চেষ্টা করব স্ট্যাট দেখে। এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের অবস্থান 10-এ। 9-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 80 আর বাংলাদেশের 74। যুক্তির খাতিরে ধরে নেই সিরিজের বাকি 2 ম্যাচেও বাংলাদেশ যদি জয় তুলে নেয়, বাংলাদেশ ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারে, তাহলে দুই দলের রেটিং পয়েন্ট হবে সমান 77। অর্থাৎ বাংলাদেশ সরাসরি যে ওয়ানডে বিশ্বকাপ খেলতে চায়, কোয়ালিফাই করতে চায়, সেই রেসে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাটা বাংলাদেশের জন্য খুব খুব জরুরি। আর সে কারণেই মূলত ইচ্ছাকৃতভাবেই এমন স্লো আর টার্নিং উইকেট বানিয়েছে বিসিবি। টনি হ্যামিংয়ের কাছে ঠিক এমনটাই চেয়েছেন বোর্ড কর্মকর্তারা। এখন প্রশ্ন উঠছেন, গামিনীর কাছেও এমনটা কি চাননি বিসিবি অতীতে? এটা নিয়েই আসলে বিতর্ক। এর আগের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান একাধিকবার বলেছিলেন যে গামিনীর কাছে যেমন উইকেট চেয়েছিল ঠিক তেমনটাই উইকেট তিনি বানিয়ে দিয়েছিলেন। এখন মেইন বিষয় হচ্ছে বিসিবি কর্মকর্তারা সরাসরি প্রকাশ্যে এসে এই কথাটা বলতে সাহস পান না কিংবা বলেন না যে মিরপুরে তারা এই ধরনের উইকেট স্ট্র্যাটেজিক্যালি তৈরি করে থাকেন। এটাই সত্য, এটাই বাস্তবতা। মিরপুরের কালো পিচের উইকেটেও ব্যাটিং সহায়ক কন্ডিশন করা সম্ভব, অনেকটা স্পোর্টিং উইকেট তো করাই সম্ভব। তবে বিসিবির স্ট্র্যাটেজির কারণেই মিরপুরে এ ধরনের মন্থর উইকেট হয়েছে অতীতেও, এবারও তার ব্যতিক্রম নয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ঢাকা লিগে অংশ নিতে বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে কোয়াবের ফলপ্রসূ আলোচনা আশাবাদী করছে সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনকে। নির্ধারিত সময়ে ঢাকা লিগ মাঠে গড়ানোর পাশাপাশি চলতি মৌসুম থেকেই প্রিমিয়ার লিগ টি20 আয়োজনের কথা জানান তিনি। তবে লিগে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্লাব অর্গানাইজার্স আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। ঢাকা লিগ বয়কটের ঘোষণা দেয়া ক্লাব কর্তাদের সঙ্গে রোববার আলোচনায় বসেছিল কোয়াব। আলোচনা শেষে ক্রিকেটারদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছিলেন তাদের অনুরোধে লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার সম্মতি জানিয়েছে অধিকাংশ ক্লাব। ওনারা বলছে যে ঠিক আছে, তোমরা আসছো, আমরা জিনিসটাকে খুবই পজিটিভলি নিচ্ছি, আমরাও চাই না প্লেয়ারদের ক্ষতি হোক। সোমবার সকালে মিঠুন কথা বলেন সিসিডিএম চেয়ারম্যানের সাথেও। ক্লাব প্রেসিডেন্ট আমাকে যেটা বলছে, তারা প্লেয়াররা খেলতে চায়, সেই জন্য যেসব ক্লাবের একটু অভিমান আছে বা রাগ আছে বা যেটাই বলেন আপনি, লিগ খেলবে না বলেছিল। অফিসিয়ালি এটা আমি বলতে পারি না, বিকজ এরকম ধরনের কোনো চিঠি বা কোনো ধরনের ইনফরমেশন বোর্ডকে অফিসিয়ালি বা সিসিডিএমকে অফিসিয়ালি কোনো ক্লাব জানায়নি। 2022-এর মতন ক্রিকেটারের ভবিষ্যৎটা নিয়ে ওরা একটু ওরিড। তা আমি নিশ্চয়তা দিয়েছি যে লিগ হবেই এবং আমি কীভাবে করতে চাচ্ছি সেটাও আমাকে জানিয়েছি।
সিসিডিএম চেয়ারম্যান অবশ্য আগে থেকেই লিগ মাঠে গড়ানো নিয়ে আশাবাদী। আশার পালে আরও হাওয়া দিয়েছে কোয়াব প্রেসিডেন্টের কথা। নভেম্বরেই প্রথম বিভাগ দিয়ে ঢাকা লিগ শুরুর চেষ্টা সিসিডিএমের। এরই মধ্যে বিভিন্ন ভেন্যু ঘুরে ফ্যাসিলিটিস বিভাগকে তারা রিপোর্টও করেছে। 22 তারিখ ফার্স্ট ডিভিশন টিমগুলির মিটিং রেখেছি এবং আমি বিশ্বাস করি সবাই উপস্থিত হবে ইনশাল্লাহ। দ্বিতীয় হলো আমি ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে ফার্স্ট ডিভিশন লিগ শুরু করব, আমি নিজে কনফিডেন্ট। যদিও ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, সিসিডিএম লিগ আয়োজনের যতই প্রস্তুতি নিক কিংবা ক্রিকেটাররা আলোচনা করুক, লিগ বর্জনের সিদ্ধান্ত থেকে তারা আপাতত সরে আসছেন না। বর্জনের সিদ্ধান্ত এখনো তো আমরা অটল। মিঠুন তো খেলোয়াড়দের পক্ষে কিছু কথা বলবে, এটাই হলো অতি স্বাভাবিক। তা আমরা এটা কাউন্টারে যেটা বলছি যে ঠিক আছে তোমরা কি এটা প্রতিবাদ করো না, এরকম একটা অবৈধ। ওরা বলছে অবশ্যই এটা আমরা তো এরকম চাই না, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে তারা অটল থাকলে সবচেয়ে সমস্যায় পড়বে ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা। লিজেন্ডস অফ রূপগঞ্জ, মোহামেডান, গুলশান, ব্রাদার্স ইউনিয়ন তো আছেই। অগ্রণী ব্যাংক আগেই না খেলার সিদ্ধান্ত জানিয়েছিল। এই তালিকায় যুক্ত হতে পারে ঢাকা লেপার্সও। যেমন অগ্রণী ব্যাংক আপনি এক্সাম্পল দিয়েছেন, ওদের আগের কমিটি বা জানিয়ে দিয়েছে যে খেলবেন, ওরকম রিটার্ন আসছে, এটার উপর আমরা ওয়ার্ক করছি। অনেকে বলছে যে আবনি খেলবে না। আবনি ঢাকা লিগে 23 বার লিগ চ্যাম্পিয়ন একটা টিম, কেন খেলবে না? কারণ থাকতে রানিং চ্যাম্পিয়ন। আবনি ডিরেক্টর ভোট দিয়েছে। অনেকে বলছে যে এতগুলি ক্লাব আমরা খেলবো না, এর মধ্যে অনেকেই ভোট দিয়েছে। এই মৌসুম থেকেই ঢাকা লিগের প্রতি বিভাগে প্রাইজ মানি বাড়বে। প্রিমিয়ার লিগে অন্যতম ভেন্যু হতে পারে পূর্বাচল। প্রথম বিভাগ হবে হোম অব রাইডার্সে, এমনকি হবে প্রিমিয়ার লিগ টি20ও। আমি প্রিমিয়ার 2020 লিগ করব। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে যেতে চাই ফুটবলের খবরে। এশিয়া কাপের প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডে 2টি ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। পাশাপাশি মার্চের আগে 3 জাতি সিরিজ আয়োজনের পরিকল্পনা বাফুফের। তবে র্যাঙ্কিংয়ের উপরের সারির দলের সাথে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চান কোচ পিটার বাটলার। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। তার আগে ঋতুপর্ণা মনিকাদের নিয়ে নানা পরিকল্পনা বাফুফের। এরই অংশ হিসেবে চলতি মাসেই নারী ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে আফিদার দল। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই নারীদের এই থাইল্যান্ড চ্যালেঞ্জ। যদিও ভুটান লিগে থাকার কারণে অনেকেই অনুশীলনে পাননি কোচ পিটার বাটলার, তবে তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলাটা খুব একটা চ্যালেঞ্জিং হবে না বলে মনে করছেন দলের অধিনায়ক। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পে ছিলাম, এটা গত 7-8 বছর ধরে। ওনারা তো মাত্র কয়েক মাস গেল, আমাদের বন্ডিংটা এখনো আছে। ওনারা যে কয়েকজন এসেছিল আগে, তাদের সাথে আমরা 2 দিন প্র্যাকটিস করেছি, দেখছি আগের মতনই আছে, তো চ্যালেঞ্জিং সেরকম মনে হচ্ছে না। শুধু থাইল্যান্ড নয়, নারী দলের সেরা প্রস্তুতি নিশ্চিতে ট্রাই নেশন সিরিজ আয়োজনের পরিকল্পনা বাফুফের। সেই সাথে দ্রুতই শুরু হবে নারী ফুটবল লিগ। নেক্সট মান্থের শেষে আমরা ট্রাই নেশন খেলবো ঢাকাতে, সেটা ফাইনাল, সেটা আপনারা দেখতে পাবেন। তারপরে ওরা ফিরে আবার চলে যাবে ইপিজেডে, আবার ট্রেনিংয়ের জন্য চলে যাবে ওখানে। এবার ডাবল লিগ হবে, ফার্স্ট লেগ ডিসেম্বরের 15 থেকে হবে আর সেকেন্ড লেগ জানুয়ারিতে। তবে র্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা শক্তিশালী দলের সাথে খেলে নিজেদের যাচাই করতে চান কোচ পিটার বাটলার। এশিয়া কাপের আগে আমাদের শক্তিশালী দলের সাথে ম্যাচ খেলতে হবে, তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো বের করতে পারবো, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবো। কারণ এশিয়া কাপের প্রত্যেকটা দলই তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে, আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আগামী 25 ও 28 অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই হয়েছে নতুন 5 জাতীয় রেকর্ড। সাঁতারে 10টি ও ডাইভিংয়ে 2টি, মোট 12টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনে, যেখানে আলো ছড়িয়েছেন নৌবাহিনীর সাঁতারুরা। 200 মিটার ফ্রি স্টাইলে 1 মিনিট 55.2
0.6 সেকেন্ড সময় নিয়ে মাহফিজুর রহমান সাগরের রেকর্ড ভেঙেছেন কাজল মিয়া, আর 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে নিজের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর এই সাঁতারু। 50 মিটার ব্যাক স্ট্রোক ও 400 মিটার ফ্রি স্টাইলে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সামিউল ইসলাম রাফি। নারী 400 মিটার ফ্রি স্টাইলে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর মাইশা, অ্যানি ও সোনিয়া। সব মিলিয়ে 8টি স্বর্ণ, 5টি রৌপ্য ও 6টি ব্রোঞ্জ নিয়ে তালিকার শীর্ষে নৌবাহিনী। 3টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী, আর 1টি স্বর্ণ সহ 4টি পদক নিয়ে 3য় অবস্থান বিকেএসপির। এবারে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের খবর। রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। ফাইনালের মঞ্চে জোড়া গোল করে সব আলো নিজের দিকে করে নিলেন ইয়াসির জাবেরি। চিলের স্তাদিও নাসিওনালে 7ম মিনিটে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা, উল্টো যতবারই বলের নাগাল পেয়েছে ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো। বিশেষ করে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে চিন্তার কারণ হয়েছিলেন ইয়াসির জাবেরি, ওথমান মাম্মা, জেসিন ইয়াসিনরা। খেলার 12 ও 29 মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জাবেরি। পরে অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করলেও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে 2-0 গোলের জয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আফ্রিকার দেশ মরক্কো। মাথা উঁচু করে রাখো, তোমরা দারুণ এক টুর্নামেন্ট খেলেছ। অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর তরুণদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। 2005 সালে এই শিরোপা জেতা মেসি জানেন কিভাবে সান্ত্বনা দিতে হবে যুবাদের। 18 বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা তরুণরা গোল করেছে মোট 15টি। লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন তিনি কেবলই একজন ফুটবলার নন, তিনি যেন প্রেরণার আরেক নাম। মরক্কোর বিপক্ষে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর তরুণদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন মেসি, যে বার্তাই ছিল আবেগ, ভালোবাসা আর মমতা। 2005 সালে মেসি নিজেই জয় করেছিলেন যুব বিশ্বকাপের শিরোপা। তিনি ভালো করেই জানেন এই বয়সে এমন হারের তীব্রতা কেমন হতে পারে। 2014 বিশ্বকাপ, 2015 ও 16 সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে। তাই তো শিরোপা হারানোর বেদনা মেসির চেয়ে আর কে বেশি বোঝে। সে কারণেই তার হাত বাড়িয়েছেন যুব বিশ্বকাপে মরক্কোর কাছে শিরোপা হারানো স্বদেশি তরুণদের দিকে, যারা স্বপ্ন দেখেন মেসির পদাঙ্ক অনুসরণ করার। ফাইনালে যুবাদের হারের পর নিজের ইনস্টাগ্রামে লিও লিখেছেন, মাথা উঁচু রাখো ছেলেরা, তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই চেয়েছিলাম তোমরা শিরোপা তুলে ধরবে, তবুও তোমাদের অসাধারণ সব সাফল্য আমরা উপভোগ করেছি। যেভাবে তোমাদের হৃদয় আকাশী সাদা জার্সির জন্য লড়েছে তাতে আমরা গর্বিত। বর্তমান সময়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা বহন করছে দেশটির সিনিয়র দল। প্রত্যাশা ছিল সেই গৌরবের অংশীদার হবে যুব দলও। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার যুবারা ছিল অগ্নিঝরা ফর্মে। 15 গোল দেওয়ার বিপরীতে হজম করেছে কেবল 2টি গোল। কিন্তু ফাইনালে মরক্কোর ডিফেন্স পরিণত হয় চীনের প্রাচীরে। লড়াই শেষে স্কোরবোর্ডে লেখা উঠল 2-0, আর আর্জেন্টিনার তরুণদের চোখে ফুটে উঠল একরাশ হতাশা। কিন্তু পরাজয়ের মাঝেও বেঁচে থাকে গর্ব করার মতো গল্প। মেসির মতোই সেই গল্পের নায়করা জানে ট্রফি না পেলেও তাদের লড়াই, তাদের আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ভবিষ্যৎ। হয়তো এই হার থেকেই জন্ম নেবে নতুন এক প্রজন্ম, যারা একদিন মেসির মতোই জয় করবে গোটা বিশ্বের হৃদয়। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ফিরতে চাই আবারও ক্রিকেটের খবরে। ইংল্যান্ড নিউজিল্যান্ড টি20 সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 65 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেয়া 237 রান তাড়া করতে নেমে 171 রানে গুটিয়ে যায় কিউইরা। সোমবার ক্রাইস্ট চার্চে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 4 রান করে সাজঘরে ফেরেন ইংলিশ ওপেনার জর্জ বাটলার। পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর শুরু হয় ফিল সল্ট ও হ্যারি ব্রুকের 129 রানের দুর্দান্ত এক জুটি। এরপর সল্ট 56 বলে 85 ও ব্রুক ফেরেন 35 বলে 78 রান করে। কিউইদের পক্ষে সর্বোচ্চ 2 উইকেট নেন কাইল জেমিসন। জবাবে ব্যাট করতে নেমে 18 রানে 2 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর টিম সেইফার্ট ও মার্ক চ্যাপম্যানের 69 রানের জুটি জয়ের আশা জাগালেও এই দুজন আউট হলে ব্যাকফুটে চলে যায় কিউইরা। শেষ পর্যন্ত 2 ওভার বাকি থাকতে 171 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ইংলিশদের পক্ষে 4 উইকেট শিকার করেন আদিল রশিদ।
নতুন প্রতিভার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। আগামী 25 অক্টোবর দেশ জুড়ে শুরু হচ্ছে গোল ও ছক্কার ফুলঝুরি শিরোনামের প্রতিভা অন্বেষণ কার্যক্রম, যেখানে অনূর্ধ্ব 16 বছর বয়সী ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের খুঁজে বের করা হবে জাতীয় পর্যায়ের জন্য। পাশাপাশি বাছাইকৃত খেলোয়াড়দের তথ্য দেয়া বিসিবি ও বাফুফেকে। দেশের ক্রীড়াঙ্গনে বড় একটি জায়গা দখল করে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। ক্রিকেট, ফুটবল, হকি ছাড়াও অ্যাথলেটিক্স, সাঁতার সহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটরা ছড়িয়ে আছে দেশ জুড়ে। ফুটবল, ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে থাকলেও স্কোরারের পাশাপাশি অভাব রয়েছে হার্ড হিটার ব্যাটারেরও। বিষয়টিকে মাথায় রেখে দেশব্যাপী এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিভা অন্বেষণ আয়োজন করতে যাচ্ছে বিকেএসপি। গোল ও ছক্কার ফুলঝুরি শীর্ষকে আয়োজনে অনূর্ধ্ব 16 বয়সী প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা হবে। সাভার, বিকেএসপি সহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিভা অন্বেষণের কার্যক্রম। সারা দেশের 64টা জেলা এবং 8টা বিভাগের মাধ্যমে আমাদের 8টা যে বিকেএসপি কেন্দ্র আছে সেখান থেকে আমরা হার্ড হিটার ব্যাটসম্যান আমরা খোঁজ করব। একই রকমভাবে ফুটবলের ক্ষেত্রে যখন দেখি যে সারা মাঠ খুব ভালো খেললো বাট স্কোর লাইনের সামনে গিয়ে যখন নেটের সামনে আসে তখন স্কোরটা আর হয় না। এই জন্য যে ভালো স্কোরার দরকার, যে বারের মধ্যে নেটের মধ্যে বল সে ঢুকাতে পারবে। দেশের 8টি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে 2 জন করে মোট 16 জন খেলোয়াড় বাছাই করা হবে। চূড়ান্ত বাছাইয়ের পর নির্বাচিত খেলোয়াড়দের তথ্য সংরক্ষণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিকেএসপির মহাপরিচালক। যারা সিলেক্টেড হবে তাদেরকে নিয়ে এসে পরবর্তীতে নভেম্বর মাসে ফার্স্ট উইকে আবার সাভার বিকেএসপি সেন্ট্রালি আরেকটা হবে। একই সাথে এদের ডাটাবেসটা আমরা ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করব। 25 অক্টোবর প্রতিটি ভেন্যুতে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে বাছাই প্রক্রিয়া। অনূর্ধ্ব 16 বছর বয়সী আগ্রহী খেলোয়াড়দের জন্ম সনদ, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সহ উপস্থিত থাকতে হবে নির্ধারিত ভেন্যুগুলোতে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।